দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আজ আমরা কথা বলবো ইসরায়েল ইরান এর মধ্যে যে যুদ্ধময় যে একটি পরিস্থিতি চলছে, একটি সংঘাতের সময় যাচ্ছে, সেই সময়টি নিয়ে কথা বলার জন্য আমরা আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নির্বাহী সম্পাদক সেলিম খান। আমরা সেলিম খানের সঙ্গে কথা বলবো যে ইরানে হামলার সাহস কি ইসরায়েলের আছে কিনা এই বিষয়টি নিয়ে। সেলিম খান, আপনাকে স্বাগতম। সেলিম খান, আপনি জানেন যে এই যে সংঘাতের জায়গা যদি দেখি, যে শুরুটা আসলে ছিল গাজা কেন্দ্রিক, এর মধ্যে ইরান জড়ালো কিভাবে, শুরুটাই জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ সুপ্রিয়। যে জিনিসটা আসলে হচ্ছে যে গাজায় আজ থেকে 1 বছর আগে, আপনি জানেন যে গাজায় 1 বছর আগে ঠিক হামাস একটা অভিযান চালিয়েছিল এই 7 অক্টোবর 2023। এখানে প্রায় 1200 ইসরায়েলি নিহত হন। ইসরায়েলি না, তার সঙ্গে অনেক বিদেশীয়, বেশ কিছু বিদেশীয় ছিলেন। এই বিদেশিদের তারা 250-র মতো লোককে জিম্মি করে হামাস তাদের নিজেদের যে ঘাঁটি সেখানে নিয়ে আসে। এরপর থেকে ইসরায়েল যে অভিযান শুরু করেছে সেটি একটি মানে প্রায় নৃশংসতার চরমতম উদাহরণ বলা যায়। এবং এটাও বলা হচ্ছে যে ইহুদিরা বিভিন্ন সময়ে যে হলোকস্ট বা গণহত্যার শিকার হয়েছেন, তারা ঠিক সেই কাজটি এখন করছে ফিলিস্তিনিদের উপর বা তার আশপাশের দেশগুলোর উপর। এই ঘটনা যখন গাজা কেন্দ্রিক ঘটেছে, তখন কিন্তু অন্যরা বসে থাকেনি বলতে যে ইসরায়েলের পাশেই কিন্তু আছে লেবানন। সেখানে একটা বড় গোষ্ঠী হিজবুল্লাহ, যারা ইরানের সমর্থিত, তারা সক্রিয় ছিল। যেদিন হামাস ইসরায়েলের উপর হামলা চালায়, সেদিনই কিন্তু হিজবুল্লাহ ঘোষণা দেয় তারাও ইসরায়েলের বিরুদ্ধে একই সঙ্গে এই যুদ্ধে যোগ দেবে, এই সংগ্রামে যোগ দেবে। পাশাপাশি আপনার ইয়েমেনে হুতি বিদ্রোহীরা আছে, হুতি বিদ্রোহীরাও কিন্তু এই জিনিসটা সঙ্গে সঙ্গে ক্যাপিটালাইজ করে এবং তারাও ইসরায়েলের বিরুদ্ধে একটা সংগ্রাম করে। সংগ্রামটা কিন্তু তাদের সরাসরি ইসরায়েলে হামলা ছিল না, তারা করেছিল যে লোহিত সাগর বা যেটা রেড সি নামে পরিচিত, সেখানে যে ইসরায়েলি জাহাজ বা ইসরায়েলের দিকে পণ্যবাহী জাহাজগুলো আসছিল, সেই জাহাজগুলোর উপর হামলা চালানো শুরু করে। ফলে এটা একটা বিরাট ক্ষতি, ইসরায়েলের জন্য বিরাট ক্ষতির শিকার হতে থাকে। তো এই যে জিনিসগুলো যে যখন আপনার গাজায় কোনো ধরনের হামলা থামানো সম্ভব হচ্ছিল না ইসরায়েলের, যে হাজার হাজার লোক, এ পর্যন্ত আপনি জানেন 42,000-এর বেশি মানুষ মারা গেছে। এই 42,000 মানুষের মধ্যে একটা বিপুল সংখ্যক, মানে অর্ধেকেরও বেশি হচ্ছে নারী এবং শিশু। সেই হামলা যখন থামানো যাচ্ছিল না বা এখনও পর্যন্ত সম্ভব হয়নি জাতিসংঘ সহ সবার চেষ্টায়, তখন কিন্তু ইরান এই সুযোগটা নেয় এবং ইরান যে জিনিসটা চালাচ্ছে সেটা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এক ধরনের ছায়াযুদ্ধ। এবং ইরান শুধু আজকে না, এটা অনেক দিন ধরেই এই কাজটি করে। এবং ছায়াযুদ্ধটা ইরানের পক্ষ হয়ে চালায় যারা, একদিকে হিজবুল্লাহ, একদিকে সিরিয়ায় যে শিয়াপন্থী যে গোষ্ঠীগুলো আছে তারা চালায়, আর একদিকে আপনার হুতি বিদ্রোহীরা আছে। এরকম অনেকগুলো গোষ্ঠী, এখন ইরাকেও নতুন করে শিয়া বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়েছে যারা কিনা সরাসরি ইসরায়েলকে শত্রু মনে করে। এইভাবে আসলে ইরান কোনো মুসলিম দেশ এই ফিলিস্তিনিদের যে নির্বিচারে হত্যা বা তাদের ধ্বংসযজ্ঞ, এইটার বিরুদ্ধে প্রতিরোধে এগিয়ে না আসার কারণে ইরান কিন্তু এই সুযোগটা নিয়েছে। এবং ইরানের এই সুযোগটা নেওয়ার একটা বড় কারণ হলো মুসলিম ওয়ার্ল্ডের যে লিডার হওয়ার যে তার মধ্যে যে একটা অ্যাসপিরেশন বা প্রত্যাশা বা উচ্চাশা যদি বলি, যে উচ্চাশা আছে, সেই উচ্চাশা কিন্তু ইরানের মধ্যে আগেও ছিল এবং এখনও আছে। সেই কারণে কিন্তু ইরান এই এতগুলো কারণের ভিত্তিতে কিন্তু ইরান আসলে জড়িয়ে পড়েছে ইসরায়েলের সঙ্গে। সেলিম খান, আমরা যতটুকু জানি যে শোনা যেত আগে যে ইসরায়েল ইরান বন্ধু দেশ, সেই জায়গাটা আপনি বলছিলেন যে একটি মানে মুসলিম দেশ হিসাবে ক্ষমতাধর শক্তি হিসাবে জানান দেওয়ার যে জায়গাটা, এটি কি শুধু মূল কারণ? মানে আসলে কোন স্বার্থ এই যুদ্ধের পেছনে? আপনি একদমই ঠিক বলেছেন যে আমরা যদি অতীত ইতিহাস দেখি, যে তুরস্কের পরে ইরান হচ্ছে দ্বিতীয় রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, যারা কিনা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। আপনি জানেন 1948 সাল থেকে 1979 সাল যখন ইসলামিক রেভলিউশন ইরানে হয়, তার আগ পর্যন্ত কিন্তু ইরানের সঙ্গে ইসরায়েলের খুবই ভালো সুসম্পর্ক ছিল। এবং এই সুসম্পর্ক, ইরানে নিয়মিত ফ্লাইট ইসরায়েলে যেত এবং ইসরায়েলের অন্যতম তেল সাপ্লাইকারী দেশ ছিল কিন্তু ইরান।
ফলে ইরানের সঙ্গে তাদের খুব সুন্দর টাই আপ ছিল। তখন ইরানে শাসক গোষ্ঠী ছিলেন শাহ রাজা পেহলভি, এই বংশের শাসন ছিল এবং তারা নানা ধরনের মানে তারা ইরানকে আসলে কোনো কট্টর মুসলিম রাষ্ট্র হিসেবে দেখেননি, তারা দেখেছিলেন যে একটা উদার রাষ্ট্র হিসেবে ইরানকে পেহলভি শাসনে ছিল। এবং তখন একমাত্র ইরানিদের ভোটাধিকার বা মৌলিক অধিকার এইসব বাদ বাকি সব অধিকার সেই সময়কার যদি আপনি ছবি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইরান কতটা প্রোগ্রেসিভ জায়গায় ছিল। সেই জায়গা থেকে ইরান টার্ন করলো হঠাৎ করে 1979 সালের আপনার ইসলামিক রেভলিউশনের পরে। ইসলামিক রেভলিউশনের পরে কেন টার্ন করলো? কারণ এই যে রেভলিউশনের পরে এই যে আপনাকে একটু আগে বললাম যে ইরানের একটা উচ্চাশা ছিল যে সে মুসলিম ওয়ার্ল্ডের প্রধান হবে, সে নেতা হবে। 2 নম্বর হচ্ছে যে ইরান কিন্তু কখনোই কোনো ইরানি বা মনে করে না তারা আরব, তারা কিন্তু মনে করে তারা পারসিক বা পারস্যের অধিবাসী এবং দেশটির নাম কিন্তু কিছুকাল আগেও ছিল পারস্য। ফলে তাদের মধ্যে এক ধরনের সুপিরিয়রিটি কিন্তু কমপ্লেক্স কিন্তু আছে, জ্ঞানে বিজ্ঞানে শিল্প সাহিত্য চর্চায় সব কিছুতে কিন্তু ইরান। এবং আপনি জানেন ফার্সি ভাষায় বিভিন্ন কবি সাহিত্যিক নানা ধরনের, এবং ইরানের সিনেমাও কিন্তু আমাদের দেশেও কিন্তু খুবই পপুলার। ফলে ইরানের কিন্তু একটা উচ্চ মানে কি বলবো সাংস্কৃতিক ঐতিহ্য আছে হাজার হাজার বছরের। এবং একজন ইরানি নারী তিনি ভিডিওতে বলছিলেন যে প্রথম যে সাম্রাজ্য যদি কেউ প্রতিষ্ঠা করে থাকে তাহলে ইরানে পারস্যের অধিবাসীরা পারসিকরাই কিন্তু সেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ পৃথিবীতে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি তার দাবি যে ইরানই প্রথম। এইরকম একটি দেশ যখন এই উচ্চাসা দেখে তখন তার একটা সবচেয়ে বড় হচ্ছে প্রয়োজন হচ্ছে যে একটা শত্রুর। আচ্ছা, যেরকম ধরেন যে মুসলিমদের মধ্যে একটা ভাগ আছে সুন্নি শিয়া, সেই শিয়ার ভাগ কিন্তু সমস্ত মুসলিম পপুলেশনের মধ্যে শিয়ার জনসংখ্যা কিন্তু 10%-এর বেশি হবে না, বা খুব বেশি হলেও খুব সামান্য বেশি। তো এদের মাধ্যমে যদি নেতৃত্ব নিতে হয় তাহলে কিন্তু আপনাকে ক্ষমতাধর হতে হবে। সেই ক্ষমতাধর হওয়ার স্বপ্ন কিন্তু আয়াতুল্লাহ খামেনি দেখেছিলেন, মানে দেখা শুধু না, তিনি সেটা বাস্তবায়ন করতে চেয়েছিলেন এবং এই বাস্তবায়নের চূড়ান্ত রূপ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। সেলিম খান, আমরা শুনছিলাম ইসরায়েলের পক্ষ থেকে কিংবা ইরান ইসরায়েলের যে সম্পর্ক সেটি নিয়ে। আমরা দেখলাম যে এই বছরের এপ্রিলেই ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো, এরপরে অক্টোবরের শুরুতেও চালালো। ওইদিকে নেতানিয়াহু মুখে যা বলছে বাস্তবে ঠিক তেমনটি দেখা যাচ্ছে না, এটা আসলে কেন মনে হয়? খুব ভালো প্রশ্ন। ধরেন আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে ইসরায়েল কিন্তু সরাসরি কখনো ইরানের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়নি। আচ্ছা, আপনি যদি আমরা দেখি যে ইসরায়েলের স্ট্র্যাটেজি বা কৌশলটা কি, ইসরায়েলের কৌশল হচ্ছে গুপ্ত হত্যা। সে ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে, তাদের সামরিক যে কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে হত্যা করেছে, এমনকি সর্বশেষ সিরিয়ায় যে ইরানের এমবাসি ছিল সেখানে হামলা চালিয়ে একাধিক সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। তো ইসরায়েলের টার্গেট ছিল যে সবসময় আপনার এইভাবে গুপ্ত হত্যার মাধ্যমে ইরানকে দুর্বল করা। আর ইরানের টার্গেট ছিল হচ্ছে যে এই হিজবুল্লাহ, তারপরে হুতিরা, সিরিয়ার যারা শিয়া জনগোষ্ঠী বা বিভিন্ন গোষ্ঠী আছে তাদের মাধ্যমে ইসরায়েলকে সবসময় একটা চাপের মধ্যে রাখা। এই চাপ রকেট ছোড়ার মাধ্যমে হোক বা হামলা চালিয়ে হোক, যে ইসরায়েল যে অংশ দখল করে আছে বা ফিলিস্তিনিদের ভাগ দিচ্ছে না, সে ভাগ দিক আর না দিক সবসময় ইসরায়েলকে একটা প্রচণ্ড চাপের মধ্যে রাখার উদ্দেশ্যই ছিল কিন্তু ইরানের। এখন এই তাহলে দুটো দেশে কিন্তু কেউ যুদ্ধ একজন আরেকজনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়নি। আরেকটা জিনিস আপনি দেখবেন যে 1982 সালের পরে ইসরায়েল কখনো আক্রান্ত হয়নি। 1982 সালে লেবানন যুদ্ধের পরে ইসরায়েল কোনো সময় কোনো আরব বা কোনো দেশ দ্বারা আক্রান্ত হয়নি। এই 2024 সালে প্রথম সে কোনো দেশের দ্বারা সরাসরি আক্রান্ত হলো। কবে আক্রান্ত হলো? আপনার 2024-এর এপ্রিল মাসে যখন আপনার সিরিয়ায় ইরান দূতাবাসে হামলা হলো, তখন কিন্তু ইরান শতাধিক ক্ষেপণাস্ত্র তার দিকে ছুঁড়েছিল। ঠিক আছে, এরপরে আসলো হচ্ছে যে 1 অক্টোবর 2024।
1 অক্টোবর 2024 180টার বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিন্তু ইরান বিভিন্ন জায়গায় ইসরায়েলের বিভিন্ন মোসাদের সদর দপ্তর থেকে শুরু করে ইসরায়েলের সেনাঘাঁটি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারা হামলা চালিয়েছে। এখন ইরান মনে করে যে বা দাবি করে যে তাদের যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের 90% হামলায় সফল। অন্যদিকে ইসরায়েল বলছে যে এইটা তেমন কিছু তাদের বড় কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি, কিন্তু আমরা যে বিভিন্ন মাধ্যমে আপনার দেখেছি যে ইসরায়েলের বিভিন্ন অংশে কিন্তু ক্ষতির পরিমাণ কিন্তু বেশ বেশি এবং ক্ষতি হয়েছে। ইসরায়েল যেহেতু তার কোনো খবর আর প্রকাশ করতে দিচ্ছে না, সেখানে যেহেতু মানে গণমাধ্যমের স্বাধীনতা এই একটি ইস্যুতে একেবারেই নেই, ফলে কোনো গণমাধ্যম সেই ছবি বা প্রকাশ করতে পারছে না। কেউ কেউ হয়তো ইসরায়েলের মধ্যে থেকে আপনার ছবি তুলে আলাদা করে ফাঁস করে দিচ্ছেন, এরকম কোনো ঘটনা ঘটছে। 2 নম্বর হচ্ছে যে আপনি যেটা বললেন যে নেতানিয়াহু বারবার বলা সত্ত্বেও কেন তিনি ইরানে, তো ইরান এতগুলো হামলা চালালো, তাহলে কেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র গিয়ে আসলে পড়ছে না ইরানের উপর? এটা খুব স্বাভাবিক প্রশ্ন। এই প্রশ্নের জবাব যদি দিতে হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমেরিকা বারবার বলছে যে ইরানের সঙ্গে সরাসরি জড়ানো যাবে না, এবং শুধু যাবে না, তুই মারতে পারো কিন্তু তেলের ঘাঁটিতে মারতে পারবে না, তুমি তাদের পারমাণবিক স্থাপনায় মারতে পারবে না, অন্য জায়গায় যে জায়গায় পারলে মারো। কিন্তু আমেরিকা চায় যে এই মুহূর্তে যেন ইসরায়েল কোনোভাবেই ইরানের সঙ্গে না জড়ায়, ফলে তাদের এক ধরনের কিন্তু ডেটারেন্ট পাওয়ার হিসাবে কাজ করছে আমেরিকা তাদের সব ধরনের অস্ত্রপাতি, সব কিছু অর্থ, সব কিছু দিয়ে সাহায্য করছে। কিন্তু এই একটি বিষয়ে কি জো বাইডেন বা তার প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েলকে গ্রিন সিগন্যাল দেননি। আচ্ছা, কারণ হচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আছে কি না এইটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে? এইটা একটা বড় প্রশ্ন। কারণ ট্রাম্প ক্ষমতায় আসার পরে ইরানের সঙ্গে যে আন্তর্জাতিক চুক্তি হয়েছিল, বেশ কয়েকটি দেশ মিলে যে পরমাণু তার পরীক্ষাগারগুলো, পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আইইএর মাধ্যমে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা কিন্তু একতরফাভাবে ট্রাম্প বাতিল করে দিয়েছিলেন। এই বাতিল করার কারণেই কিন্তু আমেরিকারও সুযোগ কমে গেছে যে বোঝার যে ইরান আসলে কতটুকু কি আছে। ফলে এইটা কিন্তু ইরানের জন্য একটা শিল্ড হিসাবে কাজ করছে, একটা বর্ম হিসাবে কাজ করছে যে তার আক্রমণ ঠেকাতে। আচ্ছা সেলিম খান, আপনি বলছিলেন যে ইসরায়েল আসলে আমেরিকার গ্রিন সিগন্যাল বলি, যার কারণেই বলি ইরানে সরাসরি হামলা করছেন। আবার আমরা কয়েকদিন আগে খবরও দেখলাম যে ফ্রান্স থেকেও বলা হচ্ছে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি আপাতত নিষিদ্ধ রাখতে। তো এর মধ্যে রাশিয়ার অবস্থান কি? দেখুন, যে ফ্রান্সের যে কথাটা বললেন এটা একটু বলা প্রয়োজন যে ম্যাকো যখন আপনার ইসরায়েলকে বললেন যে সরাসরি বিবৃতি দিয়ে যে তাদের কাছে অস্ত্র বিক্রি করা উচিত না, কারণ চাই অস্ত্র তারা নিরীহ মানুষকে হত্যা করার কাজে ব্যবহার করছে, তখন কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে যেটা আসলো, তারা ম্যাকোকে নিয়ে নানা ধরনের বিকৃত তার ছবি বিকৃতি করে তার সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা শুরু। এমনকি যে ইহুদিরা আপনার ফ্রান্সে আছেন, সেই ফ্রান্সে কিন্তু ইহুদিরা বারবার প্যারিসে সমাবেশ করে এই ম্যাকোর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সবচেয়ে বড় হচ্ছে যে তারা ইসরায়েলরা এমন কাজ করেছেন যে ম্যাকোকে, মানে নাসরাল্লাহর যে ওই যে পাগড়ি আপনারা দেখছেন যে এক ধরনের বিশেষ ধরনের পাগড়ি ব্যবহার করেন, ওই পাগড়ি ব্যবহার করে তাকে মানে নাসরাল্লাহর উত্তরসূরি হিসাবে দেখানো হয়েছে যে এই কথার পরে। এতটাই। এখন রাশিয়া নিজেই ধরেন ইউক্রেনের সঙ্গে সে একদম সংঘাতে লিপ্ত, কিন্তু একটি কথা আপনার মনে রাখতে হবে যে রাশিয়ার কিন্তু ইন্টেলিজেন্স বসে নেই, তারা কিন্তু ইরানের বন্ধু। আমেরিকার যেটা অভিযোগ বা পশ্চিমা মহলের অভিযোগ যেটা, যে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া এটা একটা অ্যাক্সিস বা একটা অক্ষ। তারা মনে করে তাদের বিপক্ষরা যে এই অক্ষ শক্তির বিরুদ্ধে তাদের লড়াই চালাতে হবে, তাদেরকে থামানো না গেলে বিপদ হবে। এখন ইসরায়েল কিন্তু ইরানের উপর একটা হামলার প্রস্তুতি নিয়েছিল বলে খবরে প্রকাশ, কিন্তু এই রাশিয়ান ইন্টেলিজেন্সের কাছ থেকে ইরান আগেভাগেই খবর পেয়ে যায় যে তাদের উপর একটা বড় ধরনের হামলা হতে পারে, এবং এই হামলা হওয়ার সঙ্গে সঙ্গে ইরান কিন্তু তার প্রস্তুতি নিয়ে ফেলে যে হামলা হলেই পাল্টা হামলা চালানো হবে। সেই খবরের পর কিন্তু ইসরায়েল যখন জানতে পারে যে আপনার
ইরান জেনে জেনে গেছে হামলার বিষয়ে। তখন তারা কিন্তু পিছিয়ে আসে এবং তারা যে তাদের রণতরী বা যে যুদ্ধ জাহাজ যেগুলো সাগরে পাঠাচ্ছিল, কারণ সাগর থেকে আপনার দূরত্ব কম দূরত্বে মারা, অনেক টার্গেটেড মারা যাবে। আপনার মনে রাখতে হবে একটা জিনিস, যে ইরান কিন্তু ইসরায়েলের প্রতিবেশী না। ইরান এবং ইসরায়েলের মধ্যে ভৌগোলিক সবচেয়ে ন্যূনতম দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার। সুতরাং ইরানের এই ইসরায়েলের কোনো প্রতিবেশী কিন্তু তার বিরুদ্ধে লড়ছে না, একমাত্র লেবাননের একটি গোষ্ঠী, কিন্তু লেবানন না সরাসরি, এবং সিরিয়ার একটি গোষ্ঠী। জর্ডন ইসরায়েলের বিপক্ষে নেই, তুরস্ক ইসরায়েলের বিপক্ষে নেই, তাহলে মিশন নেই। তার মানে হচ্ছে যে ইরানকে লড়তে হচ্ছে অনেক দূর থেকে। ফলে এই একই কারণে কিন্তু এর আগে আপনি জানেন যে যখন 1 অক্টোবরের হামলা হয়, তার আগে কিন্তু আমেরিকা ইসরায়েলকে জানিয়ে দিয়েছিল যে তোমার উপর হামলা হবে। ফলে ইসরায়েল কিন্তু একটা প্রস্তুতি নিয়েছিল। ঠিক একইভাবে রাশিয়াও জানিয়ে দিয়েছে যে ইরান তোমার উপর হামলা হতে পারে, সুতরাং ইরান প্রস্তুতি নিয়ে নিয়েছিল। আচ্ছা সেলিম খান, আমরা কয়েকদিন ধরে খুবই অল্প কয়েকটি গণমাধ্যম সূত্রে জানতে পারছি যে ইরানে সম্প্রতি একটি ভূমিকম্প হয়েছে এবং রিক্টার স্কেলেটার মাত্রা ছিল 4.5। বিষয়টি নিয়ে বিশ্ব কিংবা আমাদের দেশীয় বলেন, বিশ্ব বলি, বিশ্ব থেকেই তো আমরা মূলত দেশীয় নিউজ করি, বিশ্বের মিডিয়াগুলোতে এটার প্রচার কেন নেই? এটা একটা বিরাট ধোঁয়াশা। এটা আপনি যেটা বলেছেন, এটা সত্যিকার অর্থে যে বিরাট একটা ধোঁয়াশা, এবং এই ধোঁয়াশা, এই রিপোর্টটা না হওয়ার কারণে, ধরেন একটা 3-4 হলেও সিজমিক স্কেলে, যে 3-4 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয়, তাহলেও কিন্তু আমেরিকান যে ভূকম্প দপ্তর আছে তারা কিন্তু আমাদেরকে রিপোর্ট করে এবং আমরাও অনেক সময় ছাপি। কিন্তু ইরানের এই এটা বলা হচ্ছে যে দিন 2 বা 2-3 দিন আগে এই ধরনের ঘটনা ঘটেছে। তো সেইটা একেবারে পুরোপুরি ইন্টারন্যাশনাল এবং মিডিয়া থেকে প্রায় ব্ল্যাক আউট হয়ে গেছে। ইরানের নিজস্ব সংবাদ মাধ্যমে বলা হয়েছে খুবই হালকা, মানে নগণ্যভাবে বলা হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এইটার পেছনে বিশেষজ্ঞরা যেটা দেখছেন, তারা মনে করছেন যে ইরান হয়তো কোনো দূরবর্তী অঞ্চলে যেখানে ভূমিকম্পটা হয়েছে সেখানে ভূগর্ভে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, এবং এই পারমাণবিক পরীক্ষা চালানোর মাধ্যমে ইরান এখন মানে পরমাণু বোমার সফল অধিকারী হয়ে উঠেছে। এর আগে থেকেই বলা হচ্ছিল যে ইরান যদি কয়েক মাস সময় পায়, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করে এমন জায়গায় পৌঁছেছে যে তারা কয়েক মাসের মধ্যে, কেউ বলছিলেন 1 মাসের মধ্যে ইরান পারমাণবিক বোমা তৈরি করার সক্ষমতা রাখে। এখন এই জিনিসটা আপনাকে যেটা বলছিলাম, যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, বা পশ্চিমা বিশ্ব ইরানকে পুরোপুরি আলাদা করে দেওয়ার কারণে কিন্তু তারা জানতেও পারছে না ইরানের কাছে কি পারমাণবিক বোমা আছে কি নেই। ফলে ইসরায়েল যে হামলা চালাবে, ইসরায়েলের হামলা চালানোর সাহস অর্জন করা কিন্তু কঠিন, কারণ ইরান একটা বিরাট দেশ, সেখানে পরমাণু বোমা ব্যবহার করলে, ইসরায়েলের কাছে পরমাণু বোমা আছে, এটা হচ্ছে ওপেন সিক্রেটের মতো, এটা সবাই জানে, কিন্তু বিশ্বব্যাপী স্বীকৃত না। আপনার ইসরায়েল মারলে যত ক্ষতি হবে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে যদি ইরান সেটি ব্যবহার করে, এবং এটা আমরা কোনোভাবেই চাই না। কারণ হিরোশিমা নাগাসাকির অবস্থান থেকে বা তখনকার দৃশ্য থেকে আমরা এটা কখনোই, কোনো মানুষ এটা চাইতে পারে না যে আবার পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হোক। এটা সেই ইসরায়েল হোক, ইরান হোক, ফিলিস্তিনি হোক, বা যেই হোক না কেন, কারোর কাছে এটা আমাদের কাঙ্ক্ষিত না যে পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে। এই পারমাণবিক অস্ত্রই হতে পারে যে দুই পক্ষের মধ্যে সংঘাতের একটা সীমারেখা টেনে দিতে পারে। এটাই একটা ঘটনা। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের বিভিন্ন সংবাদ জানতে সঙ্গে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের। ভিজিট করুন itbbd.com।